আচ্ছা শোন, আজকে আমাদের ওই আ কাজ চ্যাপ্টারের ৮ নাম্বার পয়েন্ট থেকে আরকি, যেখানে ভর আর শক্তি সম্পর্ক। তো ভর, শক্তি সম্পর্ক। মানে এইখানে ভরের সাথে শক্তির রিলেশনশিপটা কিভাবে সেটা দেখানো হবে। আই মিন আ ভরকে আমরা শক্তিতে কনভার্ট করতে পারি আর শক্তি থেকে আবার ভরে কনভার্ট করা যায়। একটা থেকে আরেকটার পারস্পরিক রূপান্তর সম্ভব। তো সেটা কিভাবে সম্ভব সেটাই দেখব আমরা। আ তো এই ক্ষেত্রে যদি একটু ওয়েট। এক্ষেত্রে এই ভরের সাথে যে শক্তি, যদি ভরকে শক্তিতে কনভার্ট করতে চাই, তাহলে যে সূত্রটা ফলো হবে সেটা সেই আইনস্টাইনের বিখ্যাত সমীকরণ। সেটা হচ্ছে E equals to mc স্কয়ার। E equals to mc স্কয়ার। এখানে E দিয়ে বোঝানো হচ্ছে শক্তি বা এনার্জি, m হচ্ছে ভর, আর c হচ্ছে আলোর বেগ। c হচ্ছে আলোর বেগ। ওকে, আলোর বেগ যেটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো এটার কিছু উদাহরণ আমরা দেখি যে এটা অ্যাকচুয়ালি আম বাস্তব কিনা, যে আসলেই ভরকে শক্তিতে আর শক্তি থেকে ভর পাওয়া যায় কিনা। তো ফার্স্টে আমরা ভর থেকে শক্তি রূপান্তর যে ব্যাপারটা সেটা একটু দেখি। সেটা বোঝাটা বা সেটার প্র্যাকটিক্যাল উদাহরণ আ সহজ আরকি। তো আমরা এটার ২ টা উদাহরণ দেখব, যে কিভাবে ভর থেকে আসলেই শক্তি আসতেছে, এরকম ২ টা উদাহরণ দেখব। তো এর একটা হচ্ছে ভর ত্রুটি, একটা হচ্ছে ভর ত্রুটি। ভর ত্রুটি। যেটাকে ডেল এম দিয়ে দেখায়। এটা কি জিনিস? ধর, আমরা জানি যে পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে, এটা যদি পরমাণুর নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে আর নিউট্রন থাকে। প্রোটন আর নিউট্রন থাকে। লিখলাম আরকি কয়েকটা এরকম। তো এখন আমরা এটাও জানি যে একটা পরমাণুর ভর মাপা হয় এই প্রোটন আর নিউট্রনের মোট ভর দিয়ে। একটা পরমাণুর নিউক্লিয়াসের ভরটাই হচ্ছে পরমাণুর ভর। কারণ ইলেকট্রনের ভর প্রায় শূন্যের কাছাকাছি। তো সেই সেন্সে আমরা যদি একটা পরমাণুর নিউক্লিয়াসের ভর বের করতে চাই, তাইলে কি আসার কথা? মানে আমরা যদি কাগজে কলমে হিসাবে দেখতে চাই, তাইলে একটা প্রোটনের যা ভর, এই ধর এই নিউক্লিয়াসটার ভর বের করব। তাইলে এখানে ৩ টা প্রোটনের ভর লাগবে। তার মানে একটা প্রোটনের ভরকে যদি আমি এমপি দিয়ে দেখাই, যে প্রোটনের ভর, মাস অফ প্রোটন, এমপি দিয়ে দেখাই, তাহলে এখানে ৩ টা প্রোটন আছে। তাইলে ৩ টা প্রোটনের ভর বের করে নিলাম। সাথে আরো ২ টা নিউট্রন আছে। তাইলে ২ টা নিউট্রনের ভর, একটা নিউটনের ভরকে যদি আমি mn দিয়ে দেখাই, তো ২ টা নিউটনের ভর বের করে নিলাম। এইটাকে যোগ করলে আমার এই পরমাণুর নিউক্লিয়াসের ভর পাওয়ার কথা। এটা হচ্ছে নিউক্লিয়াসের ভর হওয়ার কথা। কিন্তু বাস্তবে যখন আমরা নিউক্লিয়াসের ভর মাপতে যাই বা নিউক্লিয়াসের ভর হিসেব করি বাস্তবে, তখন দেখা যায় যে সেইটা এইটার চেয়ে কিছুটা কম আসতেছে। এই প্রোটন আর নিউট্রনকে আলাদা, আলাদা করে হিসাব করে আমরা যে ভরটা বের করলাম, এর তুলনায় কিছু ভর এখানে কম আসতেছে। তার মানে আ সেখানে দেখা যায় যে আ বিচ্ছিন্ন অবস্থায়, মানে নিউক্লিয়াসের ভিতরে না থাকলে বাইরে যদি প্রোটন আর নিউট্রনের মোট ভরগুলাকে হিসাব করি যা আসে, পরমাণুর নিউক্লিয়াসে যাওয়ার পর সবগুলা প্রোটন আর নিউট্রনের মোট ভর কিছুটা কম হয়ে যায়। তার মানে কিছু ভর হারায় যাচ্ছে। এই যে কিছু ভর হারায় যাচ্ছে, এই হারানো ভরটাকেই বলা হয় ভর ত্রুটি। তাহলে ভর ত্রুটি জিনিসটা কি? ভর ত্রুটি হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসের প্রোটন আর ইলেকট্রনের মোট ভর, সেইটা থেকে পরমাণুর নিউক্লিয়াসের প্রকৃত ভর বাদ দিলে, মানে যেটা আমি অ্যাকচুয়ালি পাচ্ছি, প্রকৃত ভরটা বাদ দিলে আমরা যে পরিমাণ ভরটা হারায় যাচ্ছে, যেটা পাচ্ছি না আমরা, সেই ভরটাকে ভর ত্রুটি বলব। তাহলে আমি ভর ত্রুটি সমান, সমান এভাবে লিখতে পারি।
যেটাকে আমরা ডেল এম দিয়ে যদি দেখাই, ভর ত্রুটিটাকে এভাবে লেখা যায় যে প্রোটন আর নিউট্রনের মোট ভর, সেটাকে আমরা এভাবে লিখতে পারি যে সামেশন অফ প্রোটন প্লাস সামেশন অফ নিউট্রন। প্রোটন আর নিউট্রনের মোট ভর, সেটা থেকে বিয়োগ দিব পরমাণু নিউক্লিয়াসের প্রকৃত ভর। তো নিউক্লিয়াসের প্রকৃত ভরটাকে আমি এভাবে দেখাচ্ছি, এম নিউক্লিয়াস। তার মানে এটা হচ্ছে পরমাণুর মোট ভর, এটা থেকে যদি পরমাণু নিউক্লিয়াসের প্রকৃত ভরটা বাদ দেই, তাইলে যে ভরটুকু আমি পাচ্ছি না সেই ভরটাকে বলবো ভর ত্রুটি বা হারানো ভর। তো এখন এই যে এই ভরটা হারাই গেল, তো ভর কোথায় গেল? এই ভরটা যে হারাই গেল, ভরটা কোথায় গেল? কারণ আমরা জানি ভর, ওই যে ভরের নিত্যতা অনুযায়ী যে ভর সৃষ্টি বা ধ্বংস সম্ভব নয় এরকম। তার মানে এই ভরটা কোনো কিছুতে রূপান্তর হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি এই ভরটা এইখানে শক্তিতে রূপান্তর হয়ে যায়। কিভাবে আমরা জানি? প্রোটন আর নিউট্রন গুলা একটা শক্তি দিয়ে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ থাকে। সেই শক্তিটাকে আমরা বলি ওই সবল নিউক্লিয় বল, যে শক্তির মাধ্যমে পরমাণুর মধ্যে প্রোটন আর নিউট্রন গুলা পরস্পরের সাথে আবদ্ধ আছে, বা এটাকে আমরা নিউক্লিয়ার বন্ধন শক্তি বলি। যে বল দ্বারা আবদ্ধ থাকে সেটাকে সবল নিউক্লিয় বল বলি, আর এটাকে আমরা নিউক্লিয়ার বন্ধন শক্তি বলি। তার মানে এই শক্তিটা, এই হারানো ভরটা বন্ধন শক্তিতে, নিউক্লিয়ার বন্ধন শক্তিতে রূপান্তর হয়ে গেছে। তো তাইলে আমরা এই শক্তির পরিমাণ কত সেটা যদি বের করতে চাই, তাইলে নিউক্লিয়ার বন্ধন শক্তি, যেটাকে আমরা বলবো নিউক্লিয়ার বা নিউক্লিয় বন্ধন শক্তি, নিউক্লিয় বন্ধন শক্তি এটা কত, এটা যদি আমরা হিসাব করতে চাই, তাহলে এই সূত্র অনুযায়ী বন্ধন শক্তিকে আমরা বি দিয়ে দেখাইলাম। বন্ধন শক্তিকে বন্ড এনার্জি বি দিয়ে দেখায়। তো সেটা কত হবে? এই যে শক্তি আর ভর, কতখানি ভর হারাই গেছে, এই ডেল এম পরিমাণ এই ভরটা হারাই গেছে। আর শক্তির পরিমাণ বের করার জন্য সাথে আলোর বেগ স্কোয়ার করে গুণ দেওয়া লাগবে। তো এই বন্ধন শক্তির পরিমাণ হবে ডেল এম সি স্কোয়ার। তার মানে যতখানি ভর হারাই যাবে তার সাথে যদি আলোর বেগকে স্কোয়ার করে গুণ দেই, এখানে কতখানি শক্তি সৃষ্টি হয়েছে সেটা আমি বের করতে পারবো। সবার কি এইটুক বোঝা হয়েছে কিনা? এটাকে ই দিয়েও দেখানো যাবে, সমস্যা নেই। সবাই এইটুক বুঝছিস কিনা? আচ্ছা, ওকে। তো এটা হচ্ছে বন্ধন শক্তি বের করার নিয়ম। এখন যদি তোকে অঙ্ক এভাবে দিতে পারে যে একটা ধর বললো অক্সিজেন পরমাণু। অক্সিজেন পরমাণুর মধ্যে কয়টা প্রোটন থাকে? ৮ টা প্রোটন থাকে, ৮ টা নিউট্রন থাকে। তো তোকে বলল যে অক্সিজেন পরমাণুর মধ্যে নিউক্লিয় বন্ধন শক্তি কত? এটা হিসাব করতে বলল, বি এর মান। তাহলে তোকে কি করতে হবে? তো সেক্ষেত্রে তোকে আরেকটা ডাটা দিয়ে দিবে। একটা হচ্ছে তোর প্রোটন আর নিউট্রনের ভর এমনিতে তোর মুখস্থ থাকার কথা, নাইলে ইয়াতে দিয়ে দিবে, ওই যে কোশ্চেনে দিয়ে দিবে। অথবা ওই ক্যালকুলেটরের মধ্যে যে আছে, দশমিকের পরে কয়েক ঘর পর্যন্ত নিতে হয়। আচ্ছা, আমি বলবো একটু পরে, আরেকটা অঙ্ক ম্যাথ দেখাইতে গিয়ে ওটা বলবো। তো ফার্স্টে ওরকম প্রোটনের ৮টা প্রোটন আছে, তো একটা প্রোটনের ভর সেটার সাথে গুণ দেওয়া লাগবে ৮টা প্রোটনের ৮টাকে ৮ দিয়ে, এরকম একটা নিউট্রনের ভর সেটার সাথে ৮ দিয়ে গুণ দিয়ে যোগ করে মোট ভরটা বের করব, প্রোটন আর নিউট্রনের মোট ভর। আর কোশ্চেন এটা দেওয়া থাকবে যে নিউক্লিয়াসের ওই এমনিতে অক্সিজেন পরমাণুর নিউক্লিয়াসের প্রকৃত ভরটা কত। তো সেটা বাদ দিয়ে ফার্স্টে ডেল এম বের করব, পরে এই ডেল এম এর সাথে সি স্কোয়ার গুণ দিয়ে দেব। তো এবার আসি এককের ব্যাপার আছে এখানে। তো এখানে যে শক্তি, শক্তির এককটা কিভাবে থাকবে? শক্তির একক তো আমরা জানি যে এটাকে জুল, শক্তির একক হচ্ছে জুল। তবে এটাকে আরো কয়েকভাবে মানে বলা যাইতে পারে। তো এই ক্ষেত্রে ই বা ওই যে বি, এটার একক, ই বা বি এর একক মানে শক্তি, বন্ধন শক্তি বা এই নরমাল শক্তি যেটাই বলুক, তো সেটা কি হবে? সেটা জুল হইতে পারে, এসআই একক। তো আরেকটা একক আছে শক্তির, সেই এককেও লেখা যায়, সেটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট। আরেকটা একক আছে ইলেকট্রন ভোল্ট। ১ ইলেকট্রন ভোল্ট সমান হচ্ছে ওই ইলেকট্রনের চার্জ, সেটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻⁻⁰ এই ইলেকট্রনের চার্জের মানের সমান এত জুল। ১ ইলেকট্রন ভোল্ট সমান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 জুল।
ওকে? এরকম এটাকে আরেকটু বড় এককেও বলা যায়, সেটা হচ্ছে এটাকে আরেকটু বড় এককেও বলা যায়। সেটা ১ মেগা ইলেকট্রন ভোল্ট দিয়েও বলে। তো মেগা ইলেকট্রন ভোল্ট দিয়ে যদি দেখাইতে যাই তাহলে তার সাথে জুলের সম্পর্ক হবে জাস্ট এটার সাথে 10 টু দি পাওয়ার 6 গুণ হবে। 10 টু দি পাওয়ার 6 ইনটু 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19। তো কোশ্চেনে যা বলতেছে আমাদের সেই অনুযায়ী ম্যাথে আমরা ওভাবে একক দিয়ে লিখবো আরকি। তো এটা গেল ই বা বি এর একক। ই আর বি কিন্তু একই শক্তি। আরেকটা একক আছে সেটা হচ্ছে এই যে মানে আরকি ভরের একক ভর, যে ভর ত্রুটি বা ভর যেটাই বলি, তাহলে এম বা ডেল এম যেটা, এইটার একক। তো ভরের একক নরমালি আমরা গ্রামে জানি। তবে পরমাণুর ক্ষেত্রে এটাকে গ্রামে না দিয়ে অ্যাটমিক মাস ইউনিট, এএমইউ, ওই যে পারমাণবিক ভর একক যেটা আমরা ৩ নাম্বার চ্যাপ্টারে পড়ছিলাম আরকি, এই এককটা এএমইউ, এই এককে দেওয়া থাকে। বা এইটাকেই ইউনিটও বলে, শুধু ইউনিটও বলে, ইউ দিয়ে বলে। মানে ইউনিট বা শুধু ইউ এভাবেও দেখায়। তাহলে এটাকে 1 AMU, অ্যাটমিক মাস ইউনিট বা পারমাণবিক ভর একক এভাবে বলা যায়, অথবা শুধু ইউনিট বা শুধু ইউ দিয়ে দেখানো যাইতে পারে। তো এই ১ অ্যাটমিক মাস ইউনিট সমান সমান কত, সেটা হচ্ছে ওই এত, এত গ্রাম। এটা একটু লিখে দিই। 1 AMU এটা ইকুয়ালস টু হচ্ছে, আই মিন এটা ওই 1 AMU যেটা ছিল এটা ছিল হচ্ছে ওই যে কার্বন ১২ আইসোটোপের ভরের 1/12 অংশ যেটা আমরা পড়ছিলাম সেই অংশটা 1/12 অংশের ভর। তো সেটা ছিল এত 1.66054 ইনটু 10 টু দি পাওয়ার -27 কেজি, যদি কেজিতে নেই। তবে এটাকে 1.66 পর্যন্ত লেখা যায়। তবে এইগুলা অঙ্কের ক্ষেত্রে দশমিকের পরে কয়েকটা ঘর নেওয়া উচিত। ৪-৫ টা ঘর নেওয়া উচিত। কেন নেওয়া উচিত একটু পরে অঙ্ক করার সময় বলতেছি। সবার এইটুক বোঝা গেছে কিনা? এটুক বুঝছিস? মানে কিসে? হ্যাঁ। আচ্ছা আমি অঙ্ক করাচ্ছি তারপরে দেখাচ্ছি। ওকে? অঙ্ক করাইয়া দেখাচ্ছি। এটা হিসাব করা। কেমনে আসে না হিসাব করা, মুখস্থ রাখা লাগবে তো। মানে কার্বন ১২ পরমাণুর 1 mAh তো শক্তির একক না, এটা ভরের একক। সো এটা জুলে লেখা যাবে না তো। হ্যাঁ, হ্যাঁ, তখন ওখানে ওখানে জুল লিখে দিবে। হ্যাঁ, হ্যাঁ, ওগুলা কি লিখবি আমি বলতেছি, কেমনে করে করবি আমি বলতেছি। ওকে, তাইলে আমরা এখন একটা দেখলাম যে এই কাহিনীটা, এই যে ভর থেকে শক্তিতে রূপান্তর হচ্ছে, একটা হচ্ছে এই যে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে। এখন আমরা আরেকটা দেখব, সেটা হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়ায় এই ব্যাপারটা ঘটে। নিউক্লিয়ার বিক্রিয়া, এখন আমরা নিউক্লিয়ার বিক্রিয়া নিয়ে পড়তে যাচ্ছি। তো এটা মুছলাম। তো নিউক্লিয়ার বিক্রিয়া, নিউক্লিয়ার বিক্রিয়া কি আগে এটা একটু বলে নেই। আমরা এই যে নরমালি যে রাসায়নিক বিক্রিয়া বলি, তো রাসায়নিক বিক্রিয়ায় হচ্ছে আহ, বিক্রিয়ক বিক্রিয়া করে কিছু উৎপাদ তৈরি হয়। আর এখানে আহ, যা বিক্রিয়া ঘটে পুরা বিক্রিয়াটাই শুধুমাত্র পরমাণুর বাইরের শেলের ইলেকট্রনগুলা অংশ নেয়। আই মিন সেটা যদি আয়নিক বন্ধন সৃষ্টির মাধ্যমে হয় তাহলে ইলেকট্রন আদান প্রদান হয়, সমযোজী বন্ধন দিয়ে হইলে ইলেকট্রন শেয়ার হয়, এরকম হয়। মানে এখানে যা অংশ নিবে সব পরমাণুর বাইরের শেলের ইলেকট্রন নরমাল রাসায়নিক বিক্রিয়াগুলাতে। আর সেখানে ভিতরের নিউক্লিয়াসের কোনো চেঞ্জ হবে না। মানে বিক্রিয়কে যদি কার্বন থাকে উৎপাদে গিয়েও কার্বন পরমাণুই আসবে।
বিক্রিয়কে অক্সিজেন থাকলে উৎপাদে গিয়ে অক্সিজেন পরমাণু আসবে, নতুন কোনো পরমাণু আসবে না। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন যদি এই সাইডে থাকে, ওই সাইডে গিয়ে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের যৌগই আসবে, নতুন কোনো পরমাণু আসবে না। বাট নিউক্লিয়ার বিক্রিয়া হচ্ছে নিউক্লিয়াস চেঞ্জ হয়ে যাবে। নিউক্লিয়াস চেঞ্জ হয়ে যাওয়া মানে প্রোটন, নিউট্রন এইসব চেঞ্জ হওয়া। তার মানে নিউক্লিয়াস চেঞ্জ হয়ে গেলে নতুন আ পরমাণুর সৃষ্টি হবে। প্রোটন চেঞ্জ হয়ে নতুন পরমাণুর সৃষ্টি হবে। এরকম যদি কোনো বিক্রিয়ায় আ এক পরমাণু থেকে নতুন পরমাণুর সৃষ্টি হয়, তখন সেই বিক্রিয়াগুলোকে নিউক্লিয়ার বিক্রিয়া বলে। I mean যেখানে পরমাণুর বাইরের শেলের ইলেকট্রন আ অংশ নিচ্ছে না, অংশ নিচ্ছে পরমাণুর নিউক্লিয়াস। ওকে? তো এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে I mean নিউক্লিয়াসের ভাঙন হবে। এরকম হইলে সেটাকে আমরা নিউক্লিয়ার বিক্রিয়া বলি। তো নিউক্লিয়ার বিক্রিয়াটা আবার ২ টাইপের হয়। একটা হচ্ছে ফিশন, একটা হচ্ছে ফিশন, আরেকটা হচ্ছে ফিউশন। একটা হচ্ছে ফিশন, হ্যাঁ বলতেছি। একটা হচ্ছে ফিশন, আরেকটা হচ্ছে ফিউশন। ফিশনের মধ্যে কি হবে? একটা আমি বলতেছি, বলতেছি। আমি আস্তে, আস্তে যাচ্ছি। তো নিউক্লিয়ার বিক্রিয়ায় এই ফিশন বিক্রিয়া যখন হবে, তখন একটা বড় নিউক্লিয়াস ভেঙে একাধিক ছোট, ছোট নিউক্লিয়াস হবে। সেটা ২ টা হইতে পারে, ৩ টা হইতে পারে। এরকম কিন্তু একাধিক নিউক্লিয়াস হবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি। যেমন আমরা যদি ইউরেনিয়াম ২৩৫ মানে হচ্ছে এই পরমাণু ইউরেনিয়ামের ভর হচ্ছে ২৩৫, এর মধ্যে ৯২ টা প্রোটন আছে। ৯২ টা প্রোটন আছে, এটা ইউরেনিয়ামের নিউক্লিয়াস। আমরা এবার বাইরের শেলের ইলেকট্রন দিয়ে কিছু আ জাজ করতেছি না। কারণ এখানে ইলেকট্রন ভূমিকা রাখতেছে না। এইটাকে যদি একটা নিউট্রন দিয়ে আঘাত করা হয়, একটা নিউট্রন দিয়ে আঘাত করা হয়, নিউট্রনের আ চার্জ নাই, এজন্য নিচে ০। এই যে নিচে চার্জ লেখা হয়। প্রোটন ৯২ টা ছিল, ওখানে ৯২ লেখা হয়েছে। নিউট্রনের কোনো চার্জ নাই, সো ০। আর নিউটনের আপেক্ষিক ভর হচ্ছে ১। তো নিউটনকে এভাবে লেখা হয়। তো এইটা দিয়ে যদি আঘাত করা হয়, ১ম এ যেটা হবে, ১ম এ এরকম একটা এই আ আমি ভিডিও দেখাবো। এই নিউট্রন, এই যে এখানে যে একটা এইটার ভর, I mean ২ টা মিলে মোট ভর হয়ে যাবে। তার মানে ওই নিউক্লিয়াসের মধ্যে আরেকটা নিউট্রন এসে প্রবেশ করছে। তো মোট ভর হয়ে যাবে ২৩৫। সরি ২৩৬। আর নিচে প্রোটন সংখ্যা এখনো ঠিক আছে। প্রোটন সংখ্যা ৯২। ১ম এ এরকম একটা আনস্টেবল অবস্থা তৈরি হবে। এই স্টার সাইন দিয়ে বোঝায় অস্থায়ী অবস্থা। মানে নিউট্রনটা ওর নিউক্লিয়াসের মধ্যে ঢুকলো। নিউট্রনের সংখ্যা বেড়ে গেছে, এর ফলে ভর বেড়ে গেছে ১। এই যে নিউটনের ভর যেহেতু ১ ছিল, ২৩৬ হয়ে গেছে। আর প্রোটন আগের মতোই ৯২ টা আছে। প্রোটন আগের মতোই ৯২ টা আছে। আচ্ছা, তো এখন এটা সাথে সাথেই ভেঙে যাবে। ভেঙে নতুন এই প্রোটনগুলা ভাগ হয়ে যাবে। তো নতুন পরমাণু, একাধিক পরমাণু পাওয়া যাবে। তো নতুন নিউক্লিয়াস উৎপন্ন হবে। তো এখানে একটা উদাহরণ দেখাচ্ছি। সেটা হচ্ছে বেরিয়াম উৎপন্ন হচ্ছে আর সাথে ক্রিপ্টন উৎপন্ন হচ্ছে। যদি বেরিয়াম আর ক্রিপ্টন উৎপন্ন হয়, আমরা একটু দেখি। বেরিয়ামের আ উম প্রোটন সংখ্যা হচ্ছে বা পারমাণবিক সংখ্যা হচ্ছে ৫৬। আর ওর ভর সংখ্যা হচ্ছে ১৪১। আর ক্রিপ্টনের পারমাণবিক সংখ্যা হচ্ছে ৩৬ বা প্রোটন সংখ্যা হচ্ছে ৩৬ আর ভর হচ্ছে ৯২। তাহলে এখানে যে এখানে যে ৯২ টা প্রোটন ছিল, এই যে এটা মিলে ৯২ টা প্রোটন, ৯২ টা প্রোটন ২ ভাগে ভাগ হয়ে গেছে। ৫৬ আর ৩৬, ২ টা টোটাল যোগ করলে ৯২ হবে। আর এদের মধ্যে আ মানে ভর হচ্ছে ১৪১, মানে এই ১৪১ থেকে ৫৬ বাদ দিলে উম নিউট্রন পাওয়া যাবে। তাহলে আবার একটু বলতেছি। দেখ এখানে প্রোটন ৯২ টা হয়ে গেছে নিচে। এটা হচ্ছে 56, এটা হচ্ছে 36, মিলে হয় ৯২। এখন দেখি নিউট্রন কয়টা? নিউট্রন হচ্ছে আমরা এভাবে বিয়োগ দিয়ে বের করতে পারি যে 141 থেকে যদি ৫৬ বাদ দেই, তার মানে বেরিয়ামের মধ্যে নিউট্রন আছে হচ্ছে 141 মাইনাস 56, 85 টা। এখানে নিউট্রন আছে 85 টা। আর এখানে নিউট্রন আছে হচ্ছে আ ৯২ মাইনাস ৩৬ আরকি। ৯২ মাইনাস ৩৬। ওখানে নিউটন আছে ৫৬ টা। আচ্ছা, তো এই ৫৬ টা হচ্ছে নিউটন আছে। তো এখন এটার মধ্যে নিউটন ৫৬, এটার মধ্যে নিউটন হচ্ছে ৮৫। ওকে। তাইলে আমার
টোটাল নিউট্রন কয়টা ছিল? টোটাল নিউট্রনটা এখান থেকে যদি বের করি, এই যে 236 থেকে 92 বাদ দেই, 236 থেকে 92 বাদ দিচ্ছি, 92। টোটাল নিউট্রন ছিল 144টা। 144টা নিউট্রন ছিল। এখন এটার মধ্যে নিউট্রন আছে 85টা, এটার মধ্যে নিউট্রন আছে 56টা। তার মানে কয়টা বাদ আছে দেখি। 144 মাইনাস 85 মাইনাস 56, 3টা নিউট্রন এখন আমার বাদ আছে। তার মানে বাকি 3টা নিউট্রন বাইরে চলে আসবে। সেই 3টা নিউট্রনকে আমি এখানে লিখে দিচ্ছি 3। এই যে 3টা নিউট্রন, নিউট্রনকে এভাবে 1 0 দিয়ে দেখায়। আই মিন 0 হচ্ছে তার চার্জ আর উপরে হচ্ছে ভর, এরকম 3টা নিউট্রন চলে আসছে। কথা কি বোঝা গেল? আচ্ছা, আবার বলতেছি। আমরা এই এই নিউক্লিয়াসটা ভাঙছে। নিউক্লিয়াসের মধ্যে প্রোটন ছিল 92টা আর নিউট্রন ছিল। নিউট্রন বের করতে হয় এই যে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিয়ে। তো 236 থেকে 92 বাদ দিলে 144টা নিউট্রন আছে এখন ওর মধ্যে, আর প্রোটন আছে 92টা। প্রোটন দুই ভাগে ভাগ হয়ে গেছে, 56 আর 36, মানে হচ্ছে টোটাল 92 হয়ে গেছে। এখন নিউট্রন কয়টা হয়েছে দেখি। নিউট্রন এখান থেকে যদি বিয়োগ দিয়ে বের করি, বেরিয়ামের মধ্যে নিউট্রন আছে হচ্ছে 85টা, ক্রিপ্টনের মধ্যে নিউট্রন আছে 56টা। ক্রিপ্টনের মধ্যে নিউট্রন আছে 56টা, তো দুইটা যোগ করলে আসে হচ্ছে 185 আর 56 আর কি, 85 প্লাস 141টা আসে। তা আমার টোটাল নিউট্রন ছিল 144টা। টোটাল নিউট্রন ছিল 144টা, আসছে 141টা নিউট্রন, এই দুইটা মিলে। তার মানে এখনো 3টা নিউট্রন বাদ আছে, এই 3টা নিউট্রন বাইরে বেরিয়ে আসছে। এটা কি বোঝা গেছে? ওকে, অন্যভাবে এটাকে হিসাব করা যায়। এত জটিল করে নিউট্রন হিসাব না করে আমরা ভর সংখ্যা দিয়ে হিসাব করতে পারি। কিভাবে? এই উপরে ভর ছিল 236, এখানে 141 আর এখানে 92, যদি দুইটা যোগ করি আসবে 233। তার মানে এখনো 3 ভর বাদ আছে। তো একটা নিউট্রনের ভর হচ্ছে 1 করে, তাহলে 3টা নিউট্রন আসলে আর বাকি 3 ভর ফিল আপ হয়ে যাবে, মানে 236 হয়ে যাবে। এভাবে মনে রাখা যায়। আচ্ছা, যা হোক। তো এই যে এভাবে ভাঙলো, এখন সবসময় যে বেরিয়াম আর ক্রিপ্টন হবে এমন কোনো কথা নাই, অন্যান্য পরমাণু আসতে পারে। তবে যে কোনো পরমাণু আসবে না, কিছু নির্দিষ্ট পরমাণু আসবে, সেগুলা পরে দেখবো আমরা। সামনে আরেকটা চ্যাপ্টার আছে, তখন পড়বো ওগুলো আমরা। আচ্ছা, এখন আসি। তো এই যে এই বিক্রিয়া যে হইলো, এই বিক্রিয়ার সাথে কিছু শক্তি আসবে। এখন আমাদের কথা, আমরা জানতাম যে ভর শক্তিতে রূপান্তর হয়। এখন আমি তো এখানে সব ভরই পেয়ে গেছি, 236 ভর ছিল, এখানেও সব যোগ করে 236 ভরই আসছে। তাইলে আমার শক্তি পাইলাম কোত্থেকে? কোন ভরটা হারাইলো? তো সেটাই আমরা এখন ক্যালকুলেট করে দেখব যে আসলেই এখানে কিছু ভর হারাই গেছিল কেন। কারণ হচ্ছে আমরা এখানে এক্সাক্ট মানগুলা লিখি নাই। এই যে আমরা 236, 92, 141, 56, এগুলো এক্সাক্ট মান না, মানে দশমিকের পরে আমরা অংশগুলা নেই। তো এখন এক্সাক্ট ভ্যালু নিয়ে দেখবো যে আসলে এখানে শক্তি আসবে। তো এইটাই এখন ম্যাথ আকারে আমি দেখাচ্ছি যে কি পরিমাণ শক্তি আসছে। আমরা জানি যেটুকু ভর হারায় যায় সেটাই শক্তিতে রূপান্তর হয়। তার মানে কি দাঁড়াচ্ছে এইখানে, এই যে এইটুকু হচ্ছে বিক্রিয়ক, এই মাঝখানে এটা এটা দরকার নাই এখন। আচ্ছা, এটাকে এখন আমি মুছে দিচ্ছি, মেইনলি বিক্রিয়া এইটা। তো এইটুকু হচ্ছে বিক্রিয়ক। বিক্রিয়কের মোট ভর, এটাকে হিসাব করব, উৎপাদের মোট ভর হিসাব করব, দেখব যে বিক্রিয়কের ভর উৎপাদের তুলনায় কিছুটা বেশি ছিল। তার মানে কিছু ভর হারাই গেছে, ওখানে আমি কিছু ভর শর্ট পাবো, সেই ভরটা শক্তিতে রূপান্তর হবে। তো কতখানি ভর হারাইছে সেটা আগে বের করব, তারপর সেইটা থেকে আমরা বের করব কতখানি শক্তি উৎপন্ন হওয়ার কথা। তাইলে এই জন্য আমাদের কিছু ডাটা দরকার। ডাটা হচ্ছে ওদের এক্সাক্ট ভর কত সেগুলো আমাদের দরকার। তো ওদের এক্সাক্ট ভরগুলা যদি এগুলা কোশ্চেনে আসে পরীক্ষায়, তাইলে দেওয়া থাকবে। তো আমি এগুলার এক্সাক্ট ভরগুলো আগে একটু লিখে দিচ্ছি উপরে। এই ইউরেনিয়াম, যেটার ভর আমরা 235 লিখছি, এটার এক্সাক্ট ভর হচ্ছে 235.0045922 ইউনিট। এটা হচ্ছে ইউরেনিয়ামের এক্সাক্ট ভর। এই যে নিউট্রন লিখছি, এই নিউট্রনের এক্সাক্ট ভর হচ্ছে 1.00865।
হ্যাঁ, তুই তোর সামনে শিট দেখ, নোট দেখ, নোটের মধ্যে সব লেখা আছে। ওকে, এবার হচ্ছে এটা হচ্ছে নিউট্রন, এটা হচ্ছে ইউরেনিয়াম। এরপর হচ্ছে বেরিয়াম। বেরিয়ামের অ্যাকচুয়াল ভর যেটা আমরা 141 লিখছি, আর এই যে নিউট্রনেরটা 1 লিখছিলাম। আচ্ছা, এই 141টার এক্সাক্ট মান হচ্ছে 140.9177 ইউনিট। ইউ দিয়ে এএমইউ বা ইউনিট বোঝাচ্ছি আর কি। আর ক্রিপ্টন যেটা, ক্রিপ্টন এটার এক্সাক্ট ভর হচ্ছে 91.8854। এগুলা কিন্তু মুখস্থ রাখার দরকার নেই, পরীক্ষায় আসলে দেওয়া থাকবে কোশ্চেন। তো আমরা এখন কি করব, আমরা দেখব এই সাইডে মোট ভর কত হয়েছে, ওই সাইডে মোট ভর কত হয়েছে, দেখব কিছু ভর হারাই গেছে। তো কতখানি ভর হারাই গেছে সেটা যদি আমরা বের করতে চাই, এটাকে আমরা বলতেছি ভর ঘাটতি। আগের বার বলছিলাম ভর ত্রুটি, এটাকে আমরা হারানো ভর বা ভর ঘাটতি বলতেছি। তো ভর ঘাটতি কতখানি হয়েছে সেটা আমি বের করতে যাচ্ছি, যেটাকে আমরা ডেল এম দিয়ে দেখাচ্ছি। তো ভর ঘাটতি কেমনে বের করব, আগে এই দুইটার মোট ভর যোগ করব। আই মিন ইউরেনিয়াম আর নিউট্রন। ইউরেনিয়াম ছিল হচ্ছে একটা আর নিউট্রন ছিল একটা বাম সাইডে, মানে বিক্রিয়কের মোট ভর। তাইলে এভাবে বলতে পারি যে বিক্রিয়কের মোট ভর, বিক্রিয়কের মোট ভর, মোট ভর বা বিক্রিয়কের মোট প্রকৃত ভর আর কি। হ্যাঁ, কারণ আমরা এক্সাক্ট ভরটা নিচ্ছি, এভাবে বললে আর একটু ভালো হয়। বিক্রিয়কের মোট প্রকৃত ভর, এটা থেকে মাইনাস করতেছি উৎপাদের মোট প্রকৃত ভর মাইনাস উৎপাদের মোট প্রকৃত ভর। দেখি কতখানি অ্যাকচুয়ালি হারাই গেছে। উৎপাদের মোট প্রকৃত ভর, বিক্রিয়কের মোট ভর মাইনাস উৎপাদের মোট প্রকৃত ভর। তো এটা আমরা এখন হিসাব করি। আমি এই বিক্রিয়াটা মুছলাম, এইখানে হিসাবটা করব। ইউরেনিয়াম ছিল আর নিউট্রন ছিল বিক্রিয়কের দিকে, আর উৎপাদের দিকে ওগুলা ছিল, এইটা মনে রাখলাম। এবার এই অনুযায়ী আমি ডেল এমটা বের করতেছি। তাহলে ডেল এম, বিক্রিয়কে ছিল একটা ইউরেনিয়াম, তার মানে এই যে এটা 235.0045922 ইউনিট, বা ইউনিটকে পরেও দেওয়া যায়, তো ওকে সমস্যা নেই, প্লাস আর সাথে ছিল হচ্ছে একটা নিউট্রন 1.008665 ইউনিট। এটা হচ্ছে বিক্রিয়কের মোট ভর। মাইনাস করতেছি উৎপাদেরটা, উৎপাদে ছিল একটা বেরিয়াম, তার মানে 140.9177 ইউনিট, প্লাস একটা ক্রিপ্টন 91.8854 ইউনিট, আর তিনটা নিউট্রন আসছিল, তাহলে এখানে 3 দিয়ে গুণ দেওয়া লাগবে। এটাকে মুছে দিচ্ছি নিচেরটুকু, প্লাস তিনটা নিউট্রন ছিল, 3 ইন্টু নিউট্রনের একটার ভর হচ্ছে 1.008665 ইউনিট। তাহলে এখান থেকে আমি পাবো কতটুকু ভর হারাই গেল। তাহলে কতটুকু ভর হারাই গেছে সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমি এখন এইটাকে মুছে দিচ্ছি। এই পুরাটা হিসাব করলে, আচ্ছা এখানে লিখতেছি, এই পুরাটা হিসাব করলে থেকে যাবে যেটা, সেটা হচ্ছে এত আসবে 1.1841054 ইউনিট। অবশ্যই পরীক্ষায় এই অঙ্কগুলো আসলে দশমিকের পরে যত ঘর দেওয়া আছে সবগুলাই নেওয়ার চেষ্টা করতে হবে, বা ক্যালকুলেটরে যে মান পর্যন্ত আছে সব, কারণ এখানে দেখাই যাচ্ছে খুব অল্প তারতম্য, নাইলে এক্সাক্ট হিসাবটা হবে না। তো এত ইউনিট ভর হারাই গেছিল, তার মানে এই ভরটাই শক্তিতে রূপান্তর হয়েছে, খুব অল্প ভর কিন্তু 0.18 ইউনিট। তো এটাকে যদি আমরা ভরকে যদি কেজিতে নেই, বা ভরকে আমরা কেজিতে নিচ্ছি, কারণ এসআই এককে জুলে যেহেতু শক্তি নির্ণয় করব, তো কেজিতে নির্ণয় করতে হলে ওই লিখছিলাম 1 ইউনিট সমান সমান কত কেজি, সেটা আমি লিখে দিছিলাম, সেটা আবার লিখতেছি
66054 into 10 to the power minus 27 কেজি। তাহলে এখান থেকে ভর হারানো ভরের পরিমাণ আসতেছে 3.057 into 10 to the power minus 28 কেজি। এইটুক ভর হারাই গেছে। এখন এটাই শক্তিতে রূপান্তর হইছে। তার মানে ওই পাশে উৎপাদে যে আমরা শক্তি পাইছিলাম সেই শক্তিটা কত সেটা এখন নির্ণয় করব। এইটুক মুছবো? সবার এইটুক লেখা হইছে? নোটেই আছে অবশ্য। মুছলাম। ওকে। এতক্ষণে বলিস কেন? নোটে আছে। ওকে, আচ্ছা এখন এই ডেল এম থেকে আমরা শক্তি যদি বের করতে পারি, শক্তি হচ্ছে তাহলে নির্গত শক্তি কতখানি শক্তি বের হয়ে আসছে? নির্গত শক্তি এটা ই ইকুয়ালস টু সূত্র ছিল ডেল এম সি স্কোয়ার, তাহলে লিখি ডেল এম সি স্কোয়ার। তার মানে ডেল এম পাইছি এটা 3.057 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 28, এটুক হচ্ছে এত কেজি আর কি। আর এটার সাথে ইন্টু আলোর বেগের স্কোয়ার, আলোর বেগ হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 হোল স্কোয়ার। এখন যেটা আসবে সেটা জুলে আসবে, কারণ এসআই এককে নিচ্ছি, এসআই একক জুলে আসবে। তাহলে এটার মান আসবে, আমি একটু হিসাবটা বলতেছি, এটার মান আসবে 2.57 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 জুল। তার মানে একটা ইউরেনিয়াম নিউক্লিয়াসকে যদি নিউট্রন দিয়ে আঘাত করা হয়, তার মানে একটা ফিশন বিক্রিয়া যদি ইউরেনিয়াম পরমাণুকে ভাঙা হয়, তাইলে প্রতিটা পরমাণু থেকে, প্রতি মোল পরমাণু থেকে অ্যাকচুয়ালি আমি এই পরিমাণ শক্তি পাবো। আমি এই পরিমাণ, আচ্ছা সমস্যা নাই, মানে দশমিকের পরে যতদূর সম্ভব নেওয়ার চেষ্টা করা লাগবে। এইগুলো জিনিসগুলো ঠিক থাকলেই হইলো। তুই নিতে পারলে সমস্যা নাই, নিস। তো এখন কথা হচ্ছে, এই যে এইটুক বের হইলো নির্গত শক্তি, এখন পরীক্ষায় যদি জুল এককে বের করতে বলে তাহলে এই পর্যন্তই অ্যান্সার শেষ হয়ে যাবে। এখন পরীক্ষায় যদি বলে ইলেকট্রন ভোল্ট এককে বের করতে, তাহলে আরেক লাইন বাড়বে। 1 ইলেকট্রন ভোল্ট সমান সমান ছিল 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। তাহলে আমাকে যদি বলে যে জুল থেকে ইলেকট্রন ভোল্টে নিতে হবে, তাহলে ওই সংখ্যাটা দিয়ে ভাগ দিতে হবে। মানে আমি যদি ইলেকট্রন ভোল্টে যাইতে চাই, তাহলে এই 2.57 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 জুল, এটাকে ওই সংখ্যাটা দিয়ে ভাগ দিব, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। এই আচ্ছা, জুল আর লেখার দরকার নাই, একবারে লিখে দিই ইলেকট্রন ভোল্ট। তাহলে সেটা ইলেকট্রন ভোল্টে চলে যাবে। তো সেটার মানটা তখন কত আসে আমি একটু দেখতেছি, 2.57 into 10 to the power minus 11 divided ভাগ 1.6 10 to the power minus 19। আচ্ছা এরকম আসে, উপরে লিখি, এটার মানটা আসছে এরকম, যদি ইলেকট্রন ভোল্ট এককে নেই 160.625 into 10 to the power 6 ইলেকট্রন ভোল্ট। তো আমাকে যদি মেগা ইলেকট্রন ভোল্টে নিতে বলে, আমরা জানি যে 1 মেগা ইলেকট্রন ভোল্ট সমান সমান 10 টু দি পাওয়ার 6 ইলেকট্রন ভোল্ট, মানে 1 মেগা মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 6 ইলেকট্রন ভোল্ট। তাহলে জাস্ট এইটুককে, আই মিন এটাকে 10 টু দি পাওয়ার 6 দিয়ে ভাগ দেওয়া লাগবে, এইটুককে আমি মেগা ইলেকট্রন ভোল্ট লিখে দিচ্ছি এইটুককে। তার মানে আসতেছে 160.625 মেগা ইলেকট্রন ভোল্ট। তার মানে অ্যান্সারটা এভাবেও পরীক্ষায় চাইতে পারে, এভাবেও চাইতে পারে, যেভাবেই চাক এইটুকু আগে বের করে তারপরে বাকি কাজটুকু করা লাগবে। তো এই ক্ষেত্রে আমাদের যেটা আমরা দেখলাম যে পুরা ব্যাপারটার মধ্যে নির্গত শক্তির পরিমাণটা একটা বিক্রিয়া হওয়ার পর, নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া হওয়ার পর একটা ইউরেনিয়াম পরমাণু ভাঙলে আমরা এত করে শক্তি পাচ্ছি। তার মানে এই যে প্রতিটা বিক্রিয়া এরকম শক্তি উৎপন্ন হচ্ছে বিপুল পরিমাণ, এই শক্তি দিয়ে আমরা বিভিন্ন কাজে ইউজ করতে পারবো। তো এই নিউক্লিয়ার বিক্রিয়া শক্তিগুলা, যেমন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনে এই শক্তিগুলা ইউজ করা হয়, নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া ঘটানো হয় সেখানে। তো আজকে এই পর্যন্ত থাক, আমরা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার বাকি পোরশনটুক
আই মিন নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার আরেকটু ডিটেইলস আর ওই যে ফিউশন যেটা ছিল বা ফিউশন যেটা ছিল সেটা আমরা এখনো দেখি নাই। ওটা আমরা নেক্সট দিন দেখবো ইনশাআল্লাহ। ওকে, আজকে এই পর্যন্ত থাকলো। আর কিছু ভিডিও দেখাবো পরের দিন। তাইলে কি আমি পরের ২ দিন গ্যাপ দিচ্ছি? বন্ধ দিচ্ছি? স্ক্রিন রেকর্ডার অফ করতেছি।